তোমরা ভালো আছো নিশ্চয়ই। আজ এমএ পার্ট 1-এর ক্লাসে আমরা উৎপল দত্তের টিনের তলোয়ার নাটকটার পটভূমি শুরু করব। যারা টেক্সটটা ইতিমধ্যেই পেয়েছো বা পড়ে নিয়েছো, অথবা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে স্টাডি মেটেরিয়ালস সেটা যারা পড়েছো, একটা মোটামুটি নাটকটা সম্পর্কে আইডিয়া তৈরি হয়েছে। এখন টিনের তলোয়ার এই নাটকটির ক্ষেত্রে উৎপল দত্ত নাটকের যে সাধারণ রঙ্গালয় তার শতবর্ষ পালন উপলক্ষে তিনি লিখেছিলেন। এখানে একটা কথা এসে যায় যে সাধারণ রঙ্গালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা জানি 1872 খ্রিস্টাব্দে কলকাতার বাগবাজারের যে অ্যামেচার দল যারা প্রথম নীলদর্পণ নাটক, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি অভিনয় করেছিলেন টিকিট কেটে মধুসূদন সান্যালের বাড়ির বাইরের যে অংশ সেই অংশকে ভাড়া করে। সেখান থেকেই আমাদের সাধারণ রঙ্গালয়ের সূচনা। এটা শতবর্ষ পালন করা হবে। উৎপল দত্ত সহ অন্যান্য যারা ছিলেন তাদেরকে ডাকা হয় যে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আগামী বছর আমরা কি পালন করব, শতবর্ষ উপলক্ষে কোথায় কে কী করবে। তখন উৎপল দত্ত প্রস্তাব দিয়েছিলেন যে তিনি এই বিষয়টিকে নিয়ে একটি নাটক লিখবেন। তারই ফল আমাদের টিনের তলোয়ার নাটকটি। 1872 অর্থাৎ 1972-তে পালন পুরোপুরি হবে। 1971-তে তিনি এই নাটকটি লিখে ফেললেন। মনে রাখতে হবে যে 1872 যে সময়কাল, 100 বছর পরে 1971-এর যে সময়কাল, তার প্রেক্ষাপট পটভূমি অনেকটাই পাল্টে গেছে। আর ব্যক্তিগতভাবে উৎপল দত্ত নিজে তিনি একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। পরে সেখানে বিশ্বাস রাখতে পেরেছেন কি না সেটা অনেক তর্কের বিষয়। কিন্তু তিনি যখন 1872 খ্রিস্টাব্দে রঙ্গালয়ের সাধারণ কর্মীদেরকে নিয়ে, অভিনেতা থেকে শুরু করে অভিনেত্রী ইত্যাদি, পরবর্তীকালে তাদেরকে যে লড়াই করতে হয়েছে, সেই বিষয়টাকে নিয়ে তিনি যে নাটকটা লিখছেন সেই নাটক হয়ে উঠছে তৎকালীন সময়ের নাট্য আন্দোলনের কর্মীদের নাট্য প্রতিষ্ঠার লড়াই তথা জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই। এই নাটকের মধ্যে তিনি একটা শ্রেণী চেতনা আনছেন। শ্রেণী চেতনায় দেখা যাচ্ছে প্রথম স্তরে ম্যাথর শ্রেণী, অর্থাৎ কলকাতার যারা প্রয়োগ প্রণালী পরিষ্কার করছেন তারা নাটককে কেমনভাবে নিচ্ছেন। দ্বিতীয় স্তরে তিনি এনেছেন যেখানে মহলা দেওয়া হচ্ছে, নাটকের রিহার্সেল হচ্ছে, সেই পাড়ার সাধারণ মানুষ তারা কেমনভাবে বিষয়টাকে নিচ্ছে। তৃতীয় যে জায়গাটা সেটা হচ্ছে সেই সময়কালীন সমাজের যারা তথাকথিত সমাজপতি তারা কেমনভাবে এই বিষয়টা নিচ্ছেন। আর চতুর্থ স্তরে আছে থিয়েটারের যারা মালিক
যেমন বীরকৃষ্ণের মতো লোকেরা, তারা থিয়েটারকে কেন্দ্র করে তাদের যে ব্যবসায়িক বুদ্ধি, তাদের যে লোভ, এই বিষয়কে দেখা যাচ্ছে। এই চারটে শ্রেণী বাংলা নাটকের ক্ষেত্রে, বাংলা নাটক যে অভিনয় হচ্ছে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে তারা নিচ্ছেন না, একটা নেতিবাচক দৃষ্টি ভঙ্গিতেই তারা এটা গ্রহণ করছেন। মনে রাখতে হবে, সাধারণ রঙ্গলয় প্রতিষ্ঠার আগে যা ছিল আমাদের শখের থিয়েটার, সেখানে আমন্ত্রিত হতেন বাবু সমাজ, আত্মীয় স্বজন, সেখানে সাধারণের প্রবেশ অধিকার ছিল না। কিন্তু পাড়ার ছেলেরা, সাধারণ মানুষের মধ্য থেকে, মধ্যবিত্ত সমাজ থেকে উঠে আসা মানুষেরা, এমনকি নিম্ন বিত্তের মানুষের, সমাজের নিম্ন শ্রেণীর জায়গাটা বা সমাজের অচ্ছুত অংশ থেকে উঠে আসা অভিনয় যারা অভিনেত্রী, তাদেরকে সমাজ কেমনভাবে নিচ্ছে। যে চারটি শ্রেণীর কথা বললাম, মেথর শ্রেণী, মহল্লা পাড়ায় সাধারণ যারা মানুষ, অধিবাসী, সমাজপতি যারা, বাচস্পতির মতো লোকেরা, এবং থিয়েটারকে নিয়ে যারা ব্যবসা করছেন সেই মালিক বীরকৃষ্ণ, এই চার ধরনের চারটে শ্রেণী থেকে উঠে আসা এরা খানিকটা নেতিবাচক। তা বলে কি টিনের তলোয়ার নাটকের ইতিবাচক কিছু নেই? অবশ্যই আছে ইতিবাচক চরিত্র। যে তার বাবার লোহা লক্করের ব্যবসা ছেড়ে এসেছে নাটক লেখার কাজে, নাটক অভিনয়ের কাজে, সর্বোপরি তার লেখা নাটক স্বাধীনতার জাগরণ ঘটাচ্ছে, যেমন প্রিয়নাথ চরিত্রটা। তাহলে প্রথম বললাম, নাটকটা লেখার একটা প্রেক্ষাপট, পটভূমি, যেখানে 1872 পরবর্তী 100 বছর পর এই যে নাটকের সাধারণ রঙ্গালয়ের শতবর্ষ পালন করা হবে, সেই বিষয়ে একটা প্রস্তুতি স্বরূপ উৎপল দত্তের নাটক। এবার দ্বিতীয় যে অংশটা বললাম, সেটা হচ্ছে উৎপল দত্ত কোন দৃষ্টিভঙ্গিতে বিষয়টাকে দেখছেন। যে তৎকালীন সময়ে নাট্যকর্মীদের সাধারণ রঙ্গলয় প্রতিষ্ঠার জন্য যে লড়াই করতে হয়েছে, তার প্রেক্ষাপটটা, এবং সেখানে উৎপল দত্ত তার মানসিকতা অনুযায়ী এটাকে তিনি সাজিয়ে নিচ্ছেন। যখন প্রথম এই নাটকটা নিয়ে আমি কাজ শুরু করি, তখন সেই অর্থে টিনের তলার উপর আলোচনার বই ছিল না। জাতীয় পরিষদে গিয়ে, জাতীয় সাহিত্য পরিষদ উৎপল দত্তের এই নাটকটা তারা ছেপে বের করেছিল। কলকাতার কলেজ স্ট্রিটে একটা গলির মধ্যে জাতীয় পরিষদকে আমি খুঁজে বার করে সেখান থেকে যখন বইটা সংগ্রহ করলাম, দেখলাম বইটার মধ্যে কিছু ছাপার ক্ষেত্রে সেই প্রথম থেকে যা ছিল সেরকমই চলছে, অর্থাৎ বানান বিধি তেমন মানাটানা হয়নি, বা নাটকটি দৃশ্য বিভাজনের ক্ষেত্রে কিছু সমস্যা। আমি জাতীয় সাহিত্য পরিষদের যিনি মালিক, তাকে বলাতেই তিনি বললেন যে বাবা, এই নাটকগুলো তো এইভাবেই ছেপে তেমন তো আর বিক্রি হয় না, তবে যেহেতু এটা দুটো বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হয়েছে, সুতরাং এই বিষয়টাকে আমরা মাথায় রাখবো, পরবর্তীকালে সেগুলো তারা ঠিক করে নেয়। দুটো বিশ্ববিদ্যালয় বলতে বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে টিনের তলার নাটক পাঠ্য, অন্যান্য বিশ্ববিদ্যালয় পরবর্তীকালে এগুলো সিলেবাসের মধ্যে এসেছে। এখন এই যে নাটকটা, এটা লেখার ক্ষেত্রে, এটা পর্যালোচনা, গোটা নাটকটার বিশ্লেষণের ক্ষেত্রে যাওয়ার আগে আমি যেটা বললাম যে তৎকালীন সময়ের নাট্যকর্মীদের যে লড়াই, আমরা এই নাটকের মধ্যে ময়না চরিত্রের আড়ালে খুঁজে পাব
বিনোদিনী দাসীকে। আমরা এটা জানি যে রামকৃষ্ণের স্নেহ পেয়েছিলেন বিনোদিনী দাসী। চৈতন্য লীলা নাটকে আমরা এগুলো শুনেছি, পড়েওছি যে চৈতন্যের ভূমিকায় তার অভিনয় দেখে রামকৃষ্ণ মোহিত হয়ে গিয়েছিলেন, তাকে আশীর্বাদ করেছিলেন। এই বিনোদিনী দাসী পরবর্তীকালে তার জীবনীতে যা লিখছেন, আমাদের এই নাটকের ক্ষেত্রে, নাটক পর্যালোচনার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। তিনি লিখছেন যে জীবনের পথে ঘুরতে ঘুরতে সংসারের অতিথিশালা থেকে যখন বিদায় নেবার সময় এসেছে, মরণের সিন্ধু কূল থেকে আমার জীর্ণ শীর্ণ দেহখানি টেনে এনে আমার সেই কতদিনের পুরানো স্মৃতিকে ঘষে মেজে জাগিয়ে কেবল আবার চেষ্টা করছি কেন, এ কেনর উত্তর নেই, উত্তর খুঁজে পাই না। তবে আমার একটা কথা আমার মনে হয় বালিকা ও কৈশোরের আমার সাদা মনের উপর প্রথমে লাল রঙের ছোপ পড়ে। বহু বর্ষের বহু বর্ণ বিপর্যয়েও সেই আদিম লাল আভা আজও আমার কুয়াশাচ্ছন্ন মন থেকে একেবারে মিলিয়ে যায়নি। কালের যবনিকা ভেদ করে এখনো সে রং মনের মাঝে উঁকি ঝুঁকি মারে। কোনো কিছু বলতে গেলে তাই আগে মনে পড়ে সেই কথা, যা আমার কাছে এখনো সুখ স্বপ্নের মতো মধুর, যার মাদকতা, আবেশ ও আবেগ এখনো আমি ভুলতে পারিনি, আর যা বোধহয় আমার জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গের সাথী হয়েই থাকবে। তাই বোধহয় আমার এই অভিনেত্রী জীবনের কথা বলার স্বাদ। তার এই স্বাদ মিটিয়েছেন উৎপল দত্ত তাঁর টিনের তলোয়ার নাটকে। কিভাবে বিনোদিনী তার নাট্য সত্তার, নাট্যকর্মী হিসাবে নাটককে ভালোবাসার অঙ্গীকারে নিজেকে প্রায় বিক্রি করে দিয়ে স্টার থিয়েটারটা প্রতিষ্ঠা করেছিলেন। উৎপল দত্ত এই নাটকের মধ্যেও ময়না চরিত্রের প্রতীকে সেই রূপকে তিনি তুলে ধরেছেন। অর্থাৎ উৎপল দত্তের টিনের তলোয়ার নাটকের প্রেক্ষাপটে একটা নাটকের ইতিহাস ধরা পড়ছে। সেই প্রেক্ষিতে টিনের তলোয়ার নাটকটির বিশ্লেষণের ক্ষেত্রে দুটো অভিমুখ স্পষ্ট। এক হচ্ছে উৎপল দত্তের ব্যক্তিগত ভাবনার প্রেক্ষাপটে তার রাজনৈতিক চিন্তা ভাবনার দিক থেকে নাটকটির মধ্যে একটা রাজনৈতিক ভাবনা ক্রিয়াশীল। কিছুক্ষণ আগে আমি যে শ্রেণীর কথা বলেছি, সেক্ষেত্রে যে কিভাবে নাটকের মধ্যে তিনি একটা শ্রেণীর লড়াইকে দেখেছেন। আর দ্বিতীয় যেটা, বিনোদিনীর যে অংশটা আমরা পড়লাম, নাটকটা লেখার যে প্রেক্ষাপট, উৎপল দত্ত যে উদ্দেশ্য নিয়ে লিখছেন, সেই প্রেক্ষাপটের ভিত্তিতে নাটকটির মধ্যে লুকিয়ে আছে একটা ইতিহাস। আর এই নাটকের মধ্যে যেহেতু চরিত্র বিন্যাসের দিক থেকে এই নাটকের এই বীরকৃষ্ণের মতো শ্রেণীশত্রুরা আছে, তাই 1872-তে
আমাদের ভারতবর্ষকে যারা শাসন করছিলেন সেই ইংরেজদেরকেও উৎপল দত্ত তৎকালীন সময়ের শ্রেণীশত্রু হিসাবে দেখেছেন। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। হয়তো নাটক পাঠের আগে এই ধরনের কথাবার্তা একটু জটিল মনে হতে পারে। আমরা সেই জটিলতা নিরসনে পরবর্তী পদক্ষেপে যাব। সাহিত্যের ইতিহাসে, বাংলা সাহিত্যের ইতিহাসের একটা অংশ নাটক। সেই নাটকের 5টা ভাগের কথা আমরা বলেছি, যে নাট্য সাহিত্যের ইতিহাসকে আমরা 5টা ভাগে ভাগ করি। তার 5ম পর্বটা শুরু হয়েছিল 1944 সালে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের মধ্য দিয়ে। উৎপল দত্ত তখন সম্ভবত 10ম শ্রেণীর ছাত্র, কিন্তু সেই 5ম পর্বে উৎপল দত্ত একজন অন্যতম শ্রেষ্ঠ নট, নাট্যকার, নাট্য পরিচালক হয়ে উঠলেন। এক্ষেত্রে আমরা সাহিত্যের ইতিহাসে নাটকে, বাংলা নাটকে উৎপল দত্তের অবস্থানটাকে লক্ষ্য করব। আমি যেটুকু বললাম, ওই নাটক লেখার পটভূমি, রাজনৈতিক মনোভাব ছাড়া শেষ যে অংশটুকু বললাম সেটা দিয়েই আমরা ভূমিকা একটা করতে পারি, যে বাংলা নাটকের অভিমুখ যখন পরিবর্তন হচ্ছে গণনাট্যের মধ্য দিয়ে, সেই গণনাট্য এবং নবনাটক, পরে নবনাট্য হচ্ছে শম্ভু মিত্রের প্রযোজনায়, শম্ভু মিত্রের উদ্যোগে। সেখানে উৎপল দত্ত যে নিজেকে স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠা করতে পারছেন, সেটাই আমাদের এই আলোচনার একটা বিষয় রূপে উঠে আসে। 1929 সালে 29শে মার্চ উৎপল দত্তের জন্ম। তিনি নিজে বলতেন শিলংয়ে জন্ম, অনেকে মনে করেন আভিজাত্য প্রকাশের জন্য। আসলে সিলেটে সেই সময় তার বাবা পুলিশ অফিসারের চাকরি করতেন এবং ওখানে থাকতেন। অনেকে বলেন যে তার প্রকৃতপক্ষে তার জন্ম হয়েছিল বরিশালে, বরিশালেই তাদের বাড়িঘর ছিল। প্রথমে নাম ছিল শঙ্কর, পরে তিনি এই দেবতা নামের সঙ্গে যুক্ত নাম পাল্টে নিয়ে রেখেছিলেন উৎপল দত্ত। বলা হয় নিজেই তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছিলেন। তার ব্যবহৃত ছদ্মনাম রফিকুল ইসলাম, অর্জুন গুপ্ত, মনোরঞ্জন মাইতি, ভাস্কর গুপ্ত, এইসব ছদ্মনামে তিনি লেখালেখি করেছেন। 35 সালে 29শে জন্ম, আমরা 35 সালের কথা বলছি, 6 বছর বয়স। তিনি প্রাইমারি যে শিক্ষা দীক্ষা নিচ্ছেন ইংলিশ মিডিয়াম স্কুলে, সেন্ট এডমন্ড স্কুল, শিলংয়ের স্কুল থেকে। তারপর বাবা বদলি হয়ে চলে এলে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্সে ভর্তি হচ্ছেন। প্রথমে ক্লাস 5-এ ভর্তি হচ্ছেন সেন্ট লরেন্স স্কুলে 5ম শ্রেণীতে, আর 9ম শ্রেণীতে ভর্তি হচ্ছেন সেন্ট জেভিয়ার্সে। স্কুলের গণ্ডি অতিক্রম করে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলেন। তার লেখা পড়ার বিষয় অর্থাৎ অনার্স নিয়ে পড়ছেন, ইংরেজিতে অনার্স নিয়ে তিনি পড়ছেন। এই কলেজে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই ফাদার উইভার ছিলেন কলেজে শিক্ষক। তিনি কলেজে পড়াশোনার শুরুতেই অর্থাৎ 1947 খ্রিস্টাব্দে কলেজেতে দ্য অ্যামেচিয়ার শেক্সপিরিয়ান্স নামের একটা দল গঠন করলেন। আমাদের কাছে এটা খুব বিস্ময়ের মনে হতে পারে যে একটি ছেলে কলেজে ভর্তি হয়ে একটা নাটকের দল তৈরি করছেন, অর্থাৎ নাটক, নাটকের অভিনয়, এসব নিয়ে তার ইচ্ছা। তিনি অত্যন্ত শেক্সপিয়ারের অত্যন্ত
মানে শেক্সপিয়ার ভক্ত ছিলেন। তার ভাই নীলিম প্রতাপ রায় নামের একজন জমিদার, রজার লেসার এবং অ্যান ক্যালেন্ডার নামের একজন ইহুদি মহিলাকে নিয়ে তাদের নাটক প্রযোজিত হলো, শেক্সপিয়ারের বিখ্যাত নাটক রিচার্ড দ্য থার্ড। এবং উৎপল দত্ত এই বয়সে রিচার্ডের ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। তার এই নাটকের যে ভাবনা, প্রথম পদক্ষেপে এইসব নাটকের ভাবনায় তার শিক্ষক ছিলেন পেশাদার নাটকের একজন লোক, শেক্সপিয়ার ঘরানার লোক, তিনি ছিলেন জিওফ্রে কেন্ডাল। জিওফ্রে কেন্ডালের কাছেই তিনি শেক্সপিয়ার ঘরানার সব নাটক প্রযোজনার বিষয়টা তিনি দেখেছিলেন এবং সেখান থেকেই তিনি একের পর এক নাটক প্রযোজনা করেছেন। 1949 সালে ফেব্রুয়ারি মাসে তিনি নিজের একটা নাট্য দল প্রতিষ্ঠা করলেন, যাকে সংক্ষেপে বলা হয় LTG, লিটল গ্রুপ থিয়েটার। এই থিয়েটার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি নিজস্ব ভাবনায় অভিনয় করলেন ম্যাকবেথ, জুলিয়াস সিজার, ওথেলো, এইসব নাটক। পরে তার রাজনৈতিক জীবন তার নাট্য প্রযোজনাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। আমরা উৎপল দত্তের এই সময়কালটাকে একটুকু চিনে নেব। সময়কাল হিসাবে যদি একটুকু আমরা আগে থেকে ধরি, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতেই তার যেটুকু ছাত্র জীবনে তিনি দেখেছেন সেটা হচ্ছে 42-এর আগস্ট আন্দোলন, 43-এর দুর্ভিক্ষ, 46-এর নৌ বিদ্রোহ। পরে এই নৌ বিদ্রোহকে নিয়ে তিনি নাটকও লিখেছেন। এবং 18 বছর যখন তার বয়স, তখন ভারত স্বাধীন হচ্ছে। একবারে জ্বলন্ত এবং জীবন্ত সমস্যা হচ্ছে উদ্বাস্তু সমস্যা। পশ্চিমবঙ্গ থেকে মানুষ যারা একটু অভিজাত মুসলমান, মূলত তারা কলকাতা, পশ্চিমবঙ্গ ছেড়ে পূর্ব পাকিস্তানে চলে যাচ্ছে। আর পূর্ব পাকিস্তান থেকে এই সব মানুষ, অভিজাত হিন্দু যারা, তারা পশ্চিমবঙ্গ তথা কলকাতার দিকে চলে আসতে বাধ্য হচ্ছেন, আসামের দিকে আসছেন। কারণ আমাদের স্বাধীনতা মূলত দেশ ভাগকে কেন্দ্র করে, এবং তার একটা চরম নেতিবাচক পরিণতি বহন করতে হয়েছিল সেই সময়ের অবিভক্ত বঙ্গকে তথা বাঙালিদেরকে। এগুলো তার জীবনের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা পরবর্তীকালে যে তার নাটককে প্রভাবিত করবে না, তা তো হয় না। তিনি এইসব ভাবনা তার নাটকে অল্প বিস্তর এনেছেন। কিন্তু যে কথা বলছিলাম, যে তার একটা বড় আদর্শ ছিল রাজনৈতিক আদর্শ। তিনি মনে করতেন যে পৃথিবীতে দুটো শ্রেণী, শোষক শ্রেণী বা শাসিত শ্রেণী আর শোষিত মানুষ। তাহলে শোষক বা শাসিত শ্রেণীর আর শোষিত যে মানুষ, তাদের মধ্যে একটা শ্রেণী সংগ্রাম কাজ করবে এবং নাট্যকর্মী বা নাট্যকারের
লক্ষ্য হবে সেই শ্রেণী সংগ্রামকে উদ্বুদ্ধ করা। এই ভাবনা তার নাটকের মধ্যে পড়েছে। তিনি রমা রোলার ছাত্র ছিলেন। রমা রোলা তার পিপলস থিয়েটারে কি বলছেন থিয়েটার হবে মাস্ট বি রিক্রিয়েশন, ought to be source of energy, ought to be a guiding light of the intelligence। তিনি আরও বলছেন রাজনৈতিক ভাবনা, রাজনৈতিক চেতনা বা শ্রেণী জাগরণের মধ্য দিয়ে এই পৃথিবীর অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এই ভাবনা বিশ্বাসী ছিলেন উৎপল দত্ত। ঠিক সেই সময় ভারতীয় গণনাট্য সংঘ IPTA, এই ভারতীয় গণনাট্য সংঘ তাদের নাটক প্রযোজনা করছেন। প্রধান বিজন ভট্টাচার্য তো আছেন, তার সঙ্গে সুরকার সলিল চৌধুরী, এরা IPTA এর মধ্য দিয়ে গণনাট্য আন্দোলনের আদর্শগুলো, চিন্তা চেতনাগুলোকে তারা নাটকের মধ্যে সরাসরি আনছেন এবং তাদের নাটকও জনপ্রিয় হচ্ছে। উৎপল দত্ত তাদের সঙ্গে থেকে রবীন্দ্রনাথের বিসর্জনের মতো নাটক, গিরিশ ঘোষের সিরাজউদ্দৌলার মতো নাটক, মধুসূদনের বুড়ো শালিকের ঘাড়েরও মতো নাটক, এগুলো সব অভিনয় করছেন। আবার তিনি তার LTG, নিজের প্রতিষ্ঠিত যে লিটল থিয়েটার গ্রুপ যেটা, সেটাতে আবার তিনি নতুনভাবে নাট্য প্রযোজনায় হাত দিচ্ছেন। সেখানেও প্রথমে আবার সেই শেক্সপিয়ারের ওথেলোর পাশাপাশি তিনি ছায়ানট, নিচের মহল এবং কিছুক্ষণ আগে যেটা বললাম যে শ্রেণী সংগ্রামের পটভূমিতে সেখানে অঙ্গার নাটক এনে হাজির করছেন এবং এই নাটকগুলো নিয়ে নাট্য আন্দোলনের কর্মী হিসাবে তিনি একটা তর্ক বিতর্কের ক্ষেত্র প্রস্তুত করছেন। তার নাট্য আন্দোলনে অবশ্যই তিনি বিশ্বাস করতেন যে নাটক হবে একটা রাজনৈতিক প্রচারের মাধ্যম, থিয়েটারের মধ্য দিয়েই মানুষকে শ্রেণী চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। হ্যাঁ, উৎপল দত্ত শুধু এই নাটকের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, তার প্রতিভা ছিল বহুমুখী। তিনি যাত্রাপালা রচনা করেছেন, অভিনয় করেছেন, গ্রামে গ্রামে গিয়ে তিনি যাত্রাও করেছেন, পরিচালনা করেছেন, নির্দেশনা দিয়েছেন। তার এই ধরনের যাত্রাগুলো খুব জনপ্রিয় হয়েছিল। রাইফেল, জালিয়ানওয়ালাবাগ, দিল্লি চলো, সন্ন্যাসীর তরবারি, অরণ্যের ঘুম ভাঙছে, সমুদ্র শাসন, বৈশাখী ঝড়, সাদা পোশাক, স্বাধীনতার ফাঁকি ইত্যাদি ইত্যাদি। শেষের দিকে 1970 খ্রিস্টাব্দে, অর্থাৎ টিনের তলোয়ার নাটকটি লেখার 1 বছর আগে, তিনি আবার তার নাট্য দলের নাম পরিবর্তন করলেন। নাম রাখলেন পিপলস লিটল থিয়েটার, PLT। আগে যেখানে ছিল সেখানে লিটল গ্রুপ থিয়েটার, এখানে তিনি সরাসরি তার নাট্য দলের নাম পরিবর্তন করে পিপল কথাটা আনছেন। কারণ জনগণ এবং যারা সাধারণ মানুষ, যারা জানে না তাদের এই দুর্ভোগের কারণ কি, তাদেরকে উদ্বুদ্ধ করার একটা চেতনা
উৎপল দত্তের মধ্যে আসছে। তিনি 1970 খ্রিস্টাব্দে প্রযোজনা করলেন, অভিনয় করলেন বর্গী এলো দেশে। আমরা জানি মারাঠা বর্গীদের কথা। 1971-তে রবীন্দ্র সদনে 12ই আগস্ট আমাদের এই আলোচ্য নাটকটি অর্থাৎ টিনের তলার নাটক অভিনয় হয়। 12ই আগস্ট রবীন্দ্র সদন 1971 তিনি অভিনয় করলেন। মনু দত্ত মঞ্চসজ্জা, বিখ্যাত আলোকসজ্জায় ছিলেন বিখ্যাত ব্যক্তি তাপস সেন এবং প্রশান্ত ভট্টাচার্যের সঙ্গীত পরিচালনায় এই নাটক যখন অভিনয় হলো তখন নাটকটি জনপ্রিয়তা ক্রমশ ঊর্ধ্বমুখী হয়। আমরা এখনো পর্যন্ত যদি গুগলে সার্চ করি তাহলে উৎপল দত্তের টিনের তলার নাটকের শেষ অংশটা পাবো। আমরা মনে হয় ইউটিউবে আমাদের এই চ্যানেলে নাটকটা হয়তো দিয়েও ছিলাম, তোমরা একটু দেখে নেবে অবশ্যই, যেখানে উৎপল দত্ত নিজে অভিনয় করছেন, একদম শেষ সিনটা সেই জায়গাটা। শুধু যাত্রার নাটক নয়, উৎপল দত্ত সিনেমা আমরা অনেকে দেখেছি, এক অন্য ধরনের অভিনয় তার আমরা লক্ষ্য করি। আগন্তুক, অমানুষ, ঝড়, ডিরোজিওর জীবনকে নিয়ে উৎপল দত্তের ঝড় চলচ্চিত্রটি বিখ্যাত। অরণ্যের এই অন্যায় অবিচার আমাদের একদম কমার্শিয়াল ফিল্ম। অনুসন্ধান, এইগুলোতে উৎপল দত্তকে পাই। অনেক হিন্দি ছবিতেও তিনি অভিনয় করেছেন। খুব আশ্চর্যের বিষয় যে উৎপল দত্ত নিজে সত্যজিৎ রায়কে নিয়ে ব্রেক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তার সম্পাদনায় প্রসেনিয়াম নামে একটা থিয়েটারের পত্রিকা বের হতো। তিনি এপিক থিয়েটার বলে একটা পত্রিকা বের করেছেন। এগুলো আমাদের কলেজ স্ট্রিটে পুরনো এইসব পত্রিকা পাওয়া যায়। তার লেখা অনেক বই আমরা পাই। আমাদের স্যারেরা বলতেন যে নাটক পড়তে গেলে উৎপল দত্তের একটি বই অবশ্যই পড়তে হবে, সেটা হচ্ছে গিরিশ মানস। গিরিশচন্দ্রের নাটকগুলিকে আমাদের নাট্য সমালোচকেরা যেভাবে ব্যাখ্যা করেছেন, আমরা যদি সুকুমার সেনের কথাই বলি, তিনি গিরিশ গণেশের নাটককে যেভাবে ব্যাখ্যা করেছেন, তার নাটকের ব্যাখ্যা অভিমুখগুলো আলাদা। এই জন্য উৎপল দত্তের গিরিশ মানস বইটা আমাদের পড়তে হয়। তাছাড়া তার বই জপেন দা, জপেন যা, চায়ের ধোঁয়া, প্রতিবিপ্লবী, খুব ভালো একটা বই। আশার ছলনে ভুলি, এগুলো পড়লে আমরা পাঠক হিসাবে, গবেষক হিসাবে আমরা উৎপল দত্তকে চিনতে পারব। আমি যে কথাগুলো বললাম, আমাদের সাহিত্যের ইতিহাসের দিক থেকে উৎপল দত্ত সম্পর্কে যে আলোচনা বা প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে এগুলো একটুকু মাথায় রাখতে হবে। শেষে আমাদের অবশ্যই দিতে হবে যে বাংলা নাটকের ক্ষেত্রে আমরা সূত্রাকারে উৎপল দত্তের জাপ পেলাম। সূত্রাকারে আমরা উৎপল দত্তের ক্ষেত্রে যা পেলাম তা হলো গণনাট্য আন্দোলনের সক্রিয় কর্মী। 2 নম্বর পয়েন্টে বলতে হবে তিনি রাজনৈতিক একটা আদর্শের প্রচার ক্ষেত্র হিসাবে থিয়েটারকে দেখেছিলেন। তিনি মনে করতেন যে সাধারণ দর্শক শ্রোতাকে শ্রেণী সংগ্রামে উদ্বুদ্ধ করতে হবে এবং থিয়েটারে তাদেরকে টেনে আনতে হবে।
থিয়েটার দেখতে এলেই তাদেরকে দ্রুত পরিবর্তন করা যায়। তিনি শেক্সপিরীয় আদর্শকে, নাট্য আদর্শকে বাংলায় এনেছেন। ব্রেক্টের ভাবনাও অল্প বিস্তর তার নাটকের আছে। তিনি নাটককে শুধুমাত্র আনন্দের সামগ্রী মনে করেননি। আর্ট ফর আর্টসে তার বিশ্বাসটা কম ছিল। তিনি পুরোপুরি বাস্তববাদী ছিলেন এবং শেক্সপিয়ারের আদর্শকে সামনে রেখে তার নাটকের জীবন শুরু হলেও দেশীয় পটভূমিতে তার ভাবনার পরিবর্তন ঘটে এবং গণনাট্য আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া বাংলা নাটকের ক্ষেত্রে তার একটা বড় অবদান ছিল। আমরা পরের ক্লাসে উৎপল দত্তের টিনের তলোয়ার নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই তোমরা নিশ্চিত রূপে বিশ্ববিদ্যালয়ের স্টাডি মেটেরিয়ালসটা পড়ে নেবে অথবা টেক্সট বইটা পড়ে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো।